2008 সালে বেইজিং অলিম্পিক গেমসের ঠিক আগে ক্লাউড সিপিং এর মাধ্যমে বৃষ্টি ঝরিয়েছিল চীন, যাতে পুরো আয়োজন বৃষ্টির কারণে বিঘ্নিত না হয়। চীন সবচেয়ে বেশি কৃত্রিম উপায়ে বৃষ্টি ছড়ায়, এমনকি অতিমাত্রার এই কৌশল ব্যবহারের কারণে চীনের বিরুদ্ধে বৃষ্টি চুরির অভিযোগ করে প্রতিবেশীরা। 1891 সালে লুই গ্যাথমান প্রথম কৃত্রিম বৃষ্টি সৃষ্টিতে তরল কার্বন ডাইঅক্সাইড ব্যবহারের প্রস্তাব করেন। 1930-এর দশকে বাগরান ফাউন্ডেশনের বরফ স্ফটিক কণার উপস্থিতিতে অতি ঠান্ডা পানির কণা জমে এবং শেষ পর্যন্ত বৃষ্টি হয়ে নামে। এ ধারণার উপর ভিত্তি করে তত্ত্ব তৈরি করেন। এ তত্ত্বকে প্রতিষ্ঠিত করেন জেনারেল ইলেকট্রিক গবেষক ভিনসেন্ট শিপার। 1946 সালের জুলাইতে তিনি কৃত্রিম বৃষ্টির মূলনীতি আবিষ্কার করেন। পরে নোবেলজয়ী বিজ্ঞানী এরভিং ল্যাংমুর সঙ্গে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির কৌশল নিয়ে গবেষণা করেন। কোনো একটি এলাকায় কৃত্রিম বৃষ্টির মাধ্যমে বার্ষিক গড় বৃষ্টিপাত 10% থেকে 20% বাড়ানো সম্ভব। খরাপ্রবণ এলাকায় ফসল ফলাতে এ কৌশল বেশি কার্যকর। কৃত্রিম বৃষ্টিপাত প্রক্রিয়া ব্যবহার করে ঘূর্ণিঝড়, বন্যা, ভারী বৃষ্টিপাত ও হারিকেনের মতো প্রাকৃতিক দুর্যোগ সামাল দেওয়ার চেষ্টা করা হয়। ঘূর্ণিঝড় এলাকায় প্রচুর মেঘ থাকে নিম্নচাপও। যখন সে ঘূর্ণিঝড় প্রবল শক্তি নিয়ে লোকালয়ে আঘাত করে, তখন ক্ষয়ক্ষতির শেষ থাকে না। এমন অবস্থায় সেখানকার ঘূর্ণিঝড়ের মতো ক্লাউড সিডিং প্রক্রিয়া ব্যবহার করে বৃষ্টি ঝরিয়ে ঘূর্ণিঝড়কে দুর্বল করে ফেলা যায়। সম্প্রতি এই কাজটি করেছে ইন্দোনেশিয়া। চীন, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ইসরায়েল, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কানাডা, বুলগেরিয়া, ফ্রান্স, স্পেন, রাশিয়া, জার্মানি, স্লোভেনিয়া এবং সেনেগাল বেশ কয়েকটি ক্লাউড সিডিং প্রযুক্তি ব্যবহার করে। চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলে ব্যাপক খরা ও দাবদাহ যখন চলে, অনেক এলাকায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এই প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষজনকে স্বস্তি দিতে চীনা কর্তৃপক্ষ ভিন্ন চিন্তা শুরু করে। দেশটির মধ্যে দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের কিছু অংশে কৃত্রিম বৃষ্টিপাতের চেষ্টা করা শুরু করানো হয়। এশিয়ার দীর্ঘতম জলপথ হিসেবে পরিচিত ইয়াসিং নদীর পানি এখানে সর্বোচ্চ নিম্ন স্তরে পৌঁছেছে। কিছু অংশে স্বাভাবিক পরিস্থিতির তুলনায় অর্ধেকেরও কম বৃষ্টি হয়েছে। চীনের কর্মকর্তারা বলেছেন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য যে জলধারাগুলো ব্যবহৃত হয় সেখানে পানি কমে গেছে। এছাড়া প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনের ব্যবহার বেড়ে গেছে। এতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তীব্র সংকটের মুখে পড়েছে। চীনের জাতীয় জলবায়ু কেন্দ্র বলেছে, চীনের টানা 2 মাস ধরে যে দাবদাহ চলছে তা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ। চীন তাহলে কিভাবে কৃত্রিম বৃষ্টির সূচনা করতেছে? ক্লাউড সিপিং এর মাধ্যমে মূলত আকাশের বৃষ্টির জন্য উপযুক্ত না হওয়ায় মেঘের উপর রাসায়নিক ছিটানো হয়। এরপর মেঘ ঘনীভূত হয়ে বৃষ্টি হয়ে মাটিতে ঝরে। কিন্তু কিছু এলাকার আকাশে যথেষ্ট মেঘ না থাকায় কৃত্রিম বৃষ্টির প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে সিচুয়ান প্রদেশ ও আশেপাশের এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গেছে। তীব্র দাবদাহে ড্রোনের সাহায্যে কৃত্রিম বৃষ্টি প্রথম নামায় চীন। দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে এই বৃষ্টি নামানো হয়। 2022 সালের 26শে আগস্ট বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চীনের সংবাদ মাধ্যমে গ্লোবাল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দর থেকে কৃত্রিম বৃষ্টি শুরু করা হয়। 4 ঘন্টা ধরে খরায় আক্রান্ত ওই অঞ্চলে কৃত্রিম বৃষ্টি চলে। তবে চীনে কৃত্রিম বৃষ্টি নামানোর প্রক্রিয়া এবারেই প্রথম নয়। গত বছর জেংজু প্রদেশে কৃত্রিম বৃষ্টি নামায় দেশটি। এখন প্রশ্ন হলো, কিভাবে চীন এই কৃত্রিম বৃষ্টির সূচনা করে? সিলভার আয়োডাইড একটি অজৈব যৌগ যা কৃত্রিম বৃষ্টিপাতের জন্য ব্যবহৃত হয়। কৃত্রিম বৃষ্টিপাতের জন্য মেঘ ব্যাপনের প্রক্রিয়াতে সিলভার আয়োডাইড মেঘে ছড়িয়ে দেওয়া হয়। এটি একটি উচ্চ আলোক সংবেদনশীল যৌগ যা আকাশে গিয়ে সহজেই বৃষ্টিপাতের সূচনা করে। বৃষ্টিপাতের জন্য প্রথমেই দরকার জলীয় বাষ্প। সেই জলীয় বাষ্প হালকা হওয়ার কারণে উপরে উঠে গিয়ে বাতাসের ধূলিকণা ও বালুর কণা ইত্যাদির সহায়তায় জমাটবদ্ধ হয়ে তৈরি করে মেঘ। এভাবে মেঘের আকৃতি বড় হতে থাকে, যখন ভারী হয়ে যায় তখন হয় বৃষ্টি। আর চীনের মানুষগণ সেই মেঘে যখন সিলভার আয়োডাইড নিক্ষেপ করে, তখন অজৈব যৌগ সমন্বয় করে সংবেদনশীল আলোক যৌগ কৃত্রিমভাবে বৃষ্টির সূচনা করে। এই যৌগ রাসায়নিক হয় কোনো প্লেন বা ড্রোনের সাহায্যে মেঘে ছিটিয়ে দেওয়া হয়, তারপর খুব সহজেই বৃষ্টির সূচনা ঘটে।